চলো নাফু, এর মতো বেয়াদবের সঙ্গে দাঁড়িয়ে থাকার দরকার নেই। বলেই নাফিসাকে নিয়ে ভিড়ের ভেতরে চলে গেল রিশা। রিয়াদ দাঁড়িয়ে রইল অপমানিত নির্বাক হয়ে। রিশা নাফিসাকে হাত ধরে সাইমনের পাশে দাঁড় করিয়ে রেখে নিজে ধীরে ধীরে হেঁটে চলে গেল। নাফিসা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছু বলল না, শুধু রিশার দৃঢ় হাতখানার দিকে নির্ভর করল। পরিচিত সেই গন্ধ সে পেয়ে হঠাৎই তার মনে এক অচেনা নস্টালজিয়ার ঢেউ ঢুকলো। নিঃশব্দে সে পাশে তাকালো, যেখানে দাঁড়িয়ে আছে সাইমান। 4 বছরের দীর্ঘ অপেক্ষার পর চোখের সামনে থাকা সেই মানুষের দৃঢ় উপস্থিতি যেন সময়কে থামিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে একটা উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠ ভেসে এলো। মামুনি কেমন আছো? অনেক বড় হয়ে গেছো তো। জি। নাফিসার মুখে অজান্তেই একটা চমক ফুটে উঠল। পরিচিত সেই কণ্ঠ দীর্ঘদিন পর শুনে অবাক হওয়ার অনুভূতি এবং হালকা লজ্জা সবকিছু মিলিয়ে মনের মধ্যে এক অদ্ভুত ঢেউ উঠল। সে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তাহমিদ ইকবাল মৃদু হাসি নিয়ে প্রশ্ন করতে থাকলেন, চোখে উচ্ছ্বাস, গলায় কৌতূহল। নাফিসা আলহামদুলিল্লাহ ভালো। মামুনি এখন কোন ক্লাসে পড়ছো? আমি তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না। বাই দ্য ওয়ে, তোমার বয়স কত এখন? এক নাগাড়ে উত্তর দিল। জি, এবার এইচএসসি দেব। 18 বছর হয়েছে। তাহমিদ ইকবাল সন্তুষ্টির সাথে মাথা নামালেন। দেখতে দেখতে বড় হয়ে গেলে। যাই হোক মামুনি, ভালো করে পড়াশোনা করো, লাইফে নিজের পায়ে দাঁড়াবে, ঠিক আছে? নাফিসা মাথা নাড়িয়ে সায় জানালো। এই কথার মাঝে রাজীব এগিয়ে এসে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? নাফিসা হঠাৎ একটু অস্বস্তিতে পড়ল। এতটা কাছ থেকে ভাবি শব্দ শুনে রাজীব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো। সাইমনও তার দিকে গভীর গিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো। না মানে ছোট আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? নাফিসা শান্ত স্বরে জবাব দিল। রাজীব হাসি টেনে বলল, তবে অল্প সময়ের মধ্যেই অ্যানাউন্সার ঘোষণা করলেন ডান্সের জন্য কাপল ডান্স হবে। সবাই ওইদিকে ফোকাস করলো। আরিফ চুপচাপ নাফিসাকে দেখছিল। তার চোখে নাফিসার শাড়ির নরম ঝরঝরে গ্ল্যামার, চারিপাশের আলোয় ঝলমল করা চোখ, ছোট ছোট নিঃশ্বাস, সবই তার হৃদয়কে ধাক্কা দিচ্ছিল। হার্টবিট যেন এক মুহূর্তে থেমে গিয়েছিল। হঠাৎ সে এগিয়ে এসে বলল, নাফু আমার পার্টনার হবে, চলো একসাথে ডান্স করি। আমি কাউকে খুঁজে পাচ্ছি না। সাইমন আরিফের দিকে অগ্নিময় চোখে তাকালো। রাগে পুরো শরীর জ্বলে উঠল। হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, ও তোর সাথে কোথাও যাবে না, অন্য কাউকে খোঁজ। আরিফ চাকাকে থমকে রইল। সে বুঝতে পারলো নাফিসাকে নিয়ে কথা বলছে সাইমন। নাফিসা হতবাক, ভেবে পাচ্ছে না কি করা উচিত। আরিফ কিছু বলতে চাইছিল, কিন্তু সাইমনের কঠোর দৃষ্টির মুখে চুপ থাকলো। এরপর আরিফকে আবারও বলল, আমি এখান থেকে তোকে যেতে বলেছি। সাইমনের কাণ্ড দেখে তাহমিদ ইকবাল ও রাজীব মুচকি হাসি দিতে থাকলো। তাহমিদ ইকবাল বললেন, কোথায় যেন বড় বড় গন্ধ পাচ্ছি রাজীব, মনে হচ্ছে চারপাশে আগুন ছড়াচ্ছে। না মানে ছোট আপু কেমন আছো? আবার বলল সে। রাজীবও স্বীকার করলো। সাইমন রাজীবের দিকে আগুন চোখে তাকালো। তাহমিদ ইকবাল গলা খাকড়ি দিয়ে হালকা হাসি দিলেন। রাজীব চুপ কর, ওই আগুনের মনে হচ্ছে এবার তোমাকে চোখ দিয়ে ধ্বংস করবে। নাফিসা হা করে তাকিয়ে চারিপাশের দৃশ্য বুঝতে পারছিল না। আরিফ চলে গেল। সে বুঝতে পারলো সাইমন এমন করলো কারণ নিজের ছোট বোনের মতো দায়িত্ব নেয় এবং নাফিসার প্রতি অতিরিক্ত সুরক্ষা। সেই সব অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে। ও নিজেকে প্রতিষ্ঠিত করবে। আর কিছুদিন, হাতে গোনা 2-3 বছর পর তার দা ভাইয়ের কাছ থেকে ঠিকই চেয়ে নেবে এই মেয়েকে। ভেবে একটা মুচকি হাসি দিল। দূরে দাঁড়িয়ে থাকা রিয়াদ ভাবছিল নাফিসাকে ডান্সে আমন্ত্রণ জানাবে, কিন্তু সাইমনকে দেখে ভয় এগোতে পারল না। পরিবেশ, চারিপাশে ঝলমল আলো, কোলাহল, বাদ্যের সুর, ছোট ছোট নাফিসার নিঃশ্বাস এবং সাইমনের গভীর উপস্থিতি সব মিলিয়ে যেন এক রহস্যময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। প্রতিটা ক্ষুদ্র মুহূর্তে হৃদস্পন্দন, চোখের দেখা, নিঃশ্বাস, সব সেই আবহের অংশ হয়ে উঠেছে। রুহি ধীরে ধীরে পা ফেললো। চারিপাশে আলো ঝলমল করছে। সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। মানুষের কোলাহল, ছোট ছোট হাসি আর কথা, সবকিছু যেন তার মনকে আরো অস্থির করে তুলছে। আর সেই মুহূর্তে একজন কাছে এসে বলল, চলুন ডান্স করি। রুহি সঙ্গে থাকা রাহুলের দিকে তাকালো। তার চোখে কৌতূহল আর উচ্ছ্বাস মিশে আছে, কিন্তু রুহির মন তার চাওয়ার সঙ্গে একমত নয়। মনে মনে সমস্তটা অসহ্য মনে হচ্ছে। শুধু ডান্স নয়, এই পরিবেশে ছোট ছোট উত্তেজনা, চোখের ধাঁধা, শরীরের অস্বস্তি, সব মিলিয়ে তার ধৈর্যে সীমা ছুঁয়েছে। আমার শরীর ভালো লাগছে না। রুহি বলল ধীরে ধীরে, মুখে সামান্য হাসি জড়িয়ে। কেন, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? উপরে গিয়ে রেস্ট নাও।
তারপর রাহুল সতর্ক কণ্ঠে বলল। রুহি নেকি হেসে বলল। তেমন কিছু না, ওই সামান্য। তার হাসিতে ভেসে আসছে হালকা অস্থিরতা, অথচ সে দৃঢ় চেষ্টায় সে অস্বস্তি ঢেকে রাখছে। রাহুল হতাশ, মুখে কিছু বোঝাতে পারছে না, কেবল ধীরে বলল। আচ্ছা থাকো তুমি এখানে বসে, ডান্স করা লাগবে না, আমরা এখান থেকে সবার ডান্স দেখি। রুহি কোনো শব্দ না করে মাথা নাড়ালো। সে জানে আজকের এই ছোট অসুবিধাগুলোই তার জন্য অনেক বড়, কারণ রায়হানকে কখনো মাফ করবে না সে। শুধু রায়হানের জন্য আজকে তাকে এমন অনেক কিছুই সহ্য করতে হচ্ছে। মনে মনে সে দৃঢ় সংকল্প নিয়েছে, নিজেকে সামলানো ছাড়া কোনো বিকল্প নেই। শরীরে অস্বস্তি, চারিপাশের আলো, মানুষের কোলাহল, সবকিছু মিশে রুহির মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। নিঃশ্বাস ভারী, চোখে একটু অস্থির, তবু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আর সে অস্থিরতার ধৈর্যের মধ্যে রাহুল শান্ত দৃষ্টি এবং সংলাপ তাকে সামান্য আশ্বস্ত করছে। স্টেজের পাশে আলো ঝলমল করছে, চারিপাশে মানুষের কোলাহল, হালকা বাদ্যে সুর ভেসে আসছে। আকাশ দাঁড়িয়ে আছে, তার উপর সস্তা ফর্মাল ড্রেস পরা, হাতে আস্থা রেখে সাইফানের সঙ্গে কথা বলছে। রিশা পাশে দাঁড়িয়ে আছে, চোখে একটা লক্ষ্য স্থির, তার ব্ল্যাক ডায়মন্ড। কিন্তু সেই তার চোখে আসল প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পেল না। মানুষটা তাকে কোনো পাত্তা দেয় না। রিশা দ্রুত জারিনের দিকে তাকালো। প্লিজ দোস্ত, তুই সাইফান ভাইকে একটু ম্যানেজ কর। আমি ওই ব্ল্যাক ডায়মন্ডকে ডান্সের জন্য রাজি করাবো। রিশা বলল, মুখে সামান্য উত্তেজনা। জারিন নাক সিটকে বলল। ছি জানু, তুই তোর ব্ল্যাক ডায়মন্ডের জন্য বান্ধবীকে ওর কাছে পাঠাচ্ছিস? সেম অন ইউ। রিশা অবিলম্বে জারিনের গালে একটা চুমা দিল। প্লিজ জানো, আমার জন্য এতটুকু করতে পারবি না? প্লিজ প্লিজ প্লিজ। জারিন অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে বলল। স্যাবলা মহিলা, তুই আমাকে চুম্মা দিলি? যা তোর জামাইকে দে। আমি তো ছেলেদের পছন্দ করি, মেয়েদের নাই, বুঝেছিস? রিশা অসহায় এই দৃষ্টিতে তাকালো। জারিনও তার দিকে তাকিয়ে হেসে বলল। যা, আর ইনোসেন্ট চেহারা করতে হবে না। হাসি খুশি হয়ে জারিন রিশাকে জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে আসলো, মিষ্টি হাসি, চোখে চঞ্চল উজ্জ্বলতা। ধলা বিলাই, থুক্কু। সাইফান ভাই, আজকে ডান্স পার্টনার হবেন আমার? জারিন বলল চঞ্চল কণ্ঠে। সাইফান তার দিকে তাকালো। হঠাৎ দেখে অনুভূতি হলো সে প্রথম ভালোবাসার মতো অদ্ভুত। হঠাৎ ছুটে আসা উত্তেজনা, চোখের ছায়া, সবই মিশে এক অদ্ভুত কম্পন তৈরি করলো। তবে নিজেকে সামলে নিয়ে সে চোখ ছোট ছোট করে জবাব দিল। কি ব্যাপার চশমা, আজকে এসে নিজে অফার করছো? জারিন একটা ঢোক গিলল। মনে মনে ভাবলো এই ব্যাটা খুব চালাক, ঠিক আন্দাজ করে ফেলেছে। তবে সামনে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। কি যে বলেন না সাইফান ভাই। সব ঠিক আছে চশমা, কিন্তু ভাই বলাটা কেমন হয়ে গেল না? সাইফান বলে ডাকো। ওকে সাইফান ভাইয়া। জারিন আবারও বলল কিছুটা উত্তেজনায়। আমি ভাই বলতে নিষেধ করেছি, আর তুমি একেবারে ভাইয়া বানিয়ে দিলে। ভাই তো ঠিক ছিল চশমা। সাইফান ধীরে জবাব দিল। জারিন ৩২ পাটি দাঁত বের করে হাসলো। সাইফান ধীরে তার হাত ধরল। চলো তাহলে একটু ডান্স করি। স্টেজের দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিয়ে গেল। চারিপাশে দর্শকের দৃষ্টি, আলো ঝলমল, ছোট্ট ছোট্ট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত তৈরি হলো। অন্যদিকে রিশা আকাশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল। স্যার চলেন ডান্স করি। আকাশ তার দিকে এক পলক তাকালো। এই মেয়েটা পাগলামো কখন বন্ধ করবে সে ভাবলো। অবুঝ নয় সে, ভালো করেই বোঝে এই মেয়েটা তার আশেপাশে ঘুরছে কেবল এক উদ্দেশ্য নিয়ে। কিন্তু ও কি বোঝে এর পরিণতি কি হবে, ভেবেই দীর্ঘশ্বাস ফেললো। না, আমি ডান্স পারি না। রিশা মন খারাপ হয়ে গেল। আপনাকে পারতে হবে না স্যার, আমি শিখিয়ে দেবো, প্লিজ। সে অসহায়ভাবে বলল। আকাশ কিছুক্ষণ তাকিয়ে রিশার মন খারাপ দেখলো। অদ্ভুতভাবে তার মনও মানিয়ে নিল। আচ্ছা চলো। রিশার চোখে আলো ঝলমল করে উঠল। সত্যি স্যার? সে উচ্ছ্বাসে বলল। আকাশ গম্ভীরভাবে মাথা নেড়ে জবাব দিল। রিশা খুশিতে আকাশের হাত ধরে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের আলো ঝলমল করছে, চারিপাশে দর্শকের উচ্ছ্বাস, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাইমা এগিয়ে এসে সাইমনের দিকে তাকালো। সে ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে, পাতলা ওড়নার কারণে পেটের আকৃতি হালকা ঝলমল করছে, চোখে ছোট্ট অনুরোধের দৃষ্টি। দা ভাই, আমার সাথে ডান্স করবে? রাইমা বলল, কণ্ঠে উদ্গ্রীবতা। কিন্তু সাইমন কোনো দিকে তাকালো না। তার গম্ভীর স্বভাব মুখে কোনো ভাবমূর্তি ছাড়াই উত্তর দিল। না। প্লিজ দাও ভাই। রাইমা আবার বলতে উঠল। আশা ও অনুরোধ মিলিয়ে সাইমনের চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠল। এক ধমক দিয়ে বলল,
আমি না বলেছি না? রাইমার মুখ কালো হয়ে গেল, সে কিছু বলতে পারল না। ধীরে ধীরে সরে গিয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নাফিসার দিকে তাকালো, মুখ ঘুরিয়ে চলে গেল। তাহমিদ ইকবাল সাইমানের পাশে এসে ফিসফিস করে বললেন, তুমি যদি এখন ডান্স করার জন্য না যাও তোমার পাখিকে কিন্তু অন্যজন উড়িয়ে নিয়ে যাবে, সাবধান। সাইমন চুপচাপ কিছুক্ষণ স্থির থাকলো, তারপর যেন অজান্তে নাফিসার দিকে এগিয়ে গেল, তার হাত ধরে ধীরে ধীরে স্টেজের দিকে টেনে নিতে লাগলো। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল, হালকা উত্তেজনা আর অল্প অস্থিরতা সবই মিশে তার শরীর ভারী হয়ে উঠল। চারিপাশের মানুষ, সঙ্গীতের ছন্দ সবই যেন মুহূর্তটিকে আরো রোমাঞ্চকর করে তুলছে। নাফিসা ধীরে ধীরে তাল মিলিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন? সাইমন চুপচাপ এগোচ্ছে, কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল। ডান্স করব। নাফিসা ধীরে ধীরে জবাব দিল। পারি না আমি। আমি শিখিয়ে দেবো। ছোট্ট করে উত্তর দিল সাইমন। স্টেজের চারিপাশে আলো ঝলমল করছে, বাতাসে হালকা বাদ্যের ছন্দ ভেসে আসছে, সঙ্গীতের ধ্বনি, দর্শকদের দৃষ্টির হাওয়া, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক রোমান্টিক আবহ সৃষ্টি হয়েছে। ডান্সের জন্য যে কয়জন কাপল আছে তারা একে একে স্টেজে উঠে নিজেদের জায়গা নিচ্ছে। স্টেজের আলো হালকা নীল গোলাপি আলো মিশিয়ে ঝলমল করছে, নরম সঙ্গীতের সুর ভেসে আসছে চারিপাশে, আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে জানাম জানাম গানের মৃদু কিন্তু আবেগময় তাল। গানটি শুরুর প্রথম সুরেই যেন সমস্ত পরিবেশে এক ধরনের রোমান্টিক নীরবতা সৃষ্টি করছে। রিশা এবং আকাশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে আকাশ তার স্থির দৃষ্টি দিয়ে রিশার দিকে তাকিয়ে আছে। রিশা একটু লাজুক, মুখে হালকা রং চেপে রেখেছে। আকাশের হাত ধীরে ধীরে তার হাতে স্পর্শ করছে, তাল মেলাচ্ছে সঙ্গীতের সাথে। রিশা এক মুহূর্ত চোখ সরাতে পারছে না, প্রতিটা নিঃশ্বাস যেন তার হৃদয়ের সাথে মিলছে। জারিন ও সাইফানের দিকে তাকালে দেখা যায় সাইফান ধীরে ধীরে জারিনকে আগলে নিচ্ছে, তার কণ্ঠে হাসি মিশ্রিত গম্ভীর স্বর। আজকে তোমাকে অনেক হট লাগছে চশমা। তার হাতে কোমর দোলে ধীরে জারিনকে নিজের দিকে টেনে নিল, তালের সঙ্গে মিলিয়ে। জারিনের নিঃশ্বাস কখনো থেমে আসে, কখনো ছুটে যায়। ডান্সের ছন্দে তার শরীরের স্পন্দন সবকিছুকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলছে। তারপর হঠাৎ সে ফিসফিস করে বলল, অসভ্য। সাইফান মুচকি হাসলো, চোখে সেই ঝলমলে ভাব ধরে রাখলো, তবু তার মন পুরোপুরি জারিনের প্রতি কেন্দ্রীভূত। স্টেজের আলো ঝলমল করছে, হালকা বাদ্যে সুর ভেসে আসছে চারিপাশে। দর্শকেরা একেবারে কাছাকাছি দাঁড়িয়ে হলেও নাফিসা আর সাইমানের চারিপাশ যেন এক নিস্তব্ধ দুনিয়া। কোনো শব্দ নেই, কোথাও কোনো কথা নেই, শুধু তাদের চোখ, নিঃশ্বাস, হাতের স্পর্শ, শরীরের নাড়াচাড়া। সাইমন ধীরে ধীরে নাফিসার হাতে হাত রাখলো, হাতে হাত মিলিয়ে টেনে নিল নিজের কাছে। নাফিসা হালকা চমকে কিন্তু ধীরে ধীরে তাল মিলিয়ে নিল। তাদের চোখে চোখ পড়ল, নীরব গভীর, 4 বছরের দূরত্ব, জমে থাকা আবেগের মিশ্রণ। নাফিসার হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছে, নিঃশ্বাস ছটফট করে ওঠে। সাইমনও অনুভব করতে পারল তার হাতের প্রতিটা স্পর্শে নাফিসা কেমন কম্পিত হচ্ছে। কোমলতার সঙ্গে গম্ভীরতা, তার ছোঁয়া ধীরে ধীরে নাফিসাকে আরো কাছে টেনে নিল। কোমল লাগানো হাতের আলতো স্পর্শ, চোখের অদৃশ্য কথোপকথন, সব মিলিয়ে তাদের মধ্যে এক নীরব সংলাপ তৈরি হলো। নাফিসা চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল, আর সাইমন তার কানের কাছে মুখ রেখে শুধু এক ধরনের আবেগপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। সাইমনের উষ্ণ নিঃশ্বাস ওর ঘাড়ে পড়তে নিজের শরীর ছেড়ে দিল। সাইমন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে নাফিসার 2 পা নিজের হাত দ্বারা উঁচু করে ঘোরানো শুরু করলো। এমন হয় নাফিসা চমকে সাইমনের 2 কাঁধ নিজের হাতের নখ দাবিয়ে দিয়ে বন্ধ করে নিল, আস্তে আস্তে আবার নিচে নামিয়ে দিল। নাফিসা এবার চোখ খুলল, প্রতিটা ঘূর্ণ, প্রতিটা তাল, প্রতিটা কোমরের নড়াচড়া সবই একে অপরকে আরো কাছে টেনে আনছে। নাফিসা ধীরে ধীরে সাইমনের হাত শক্ত করে ধরল, যেন এই মুহূর্তে তার সমস্ত নিরাপত্তা এবং বিশ্বাস ওর হাতের মধ্যে আছে। সাইমনও ধীরে ধীরে নাফিসার কোমর আলতো করে আঁকড়ে ধরল, চোখে তার দৃঢ়তা, মুখে লাঘব হাসি নেই, কেবল চোখের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যত আবেগ, যত আকাঙ্ক্ষা, যত নিঃশব্দ ভালোবাসা। এই এক মুহূর্তে নাফিসা ও সাইমন একে অপরের কাছে টানছে, শুধু স্পর্শের মাধ্যমে কথা বলছে, নিঃশব্দ সব অনুভূতি প্রকাশ করছে। রাইমার মুখ গোমরা, দাঁত চেপে হাতের আঙ্গুল মুঠো করে আছে সাইমন নাফিসার দিকে তাকিয়ে। ঠিক তখনই সাবিহা খালেদ ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়ালো, ঠোঁটে হালকা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ওইদিকে তাকিয়ে এত টেনশন নিও না বেবি, অনাথ মেয়ে তো, জানোই সাইমনের মনটা কেমন, হয়তো আবদার করেছে, ফিরিয়ে দিতে পারেনি, এটাই স্বাভাবিক। রাইমা ঘুরে তাকালো সাবিহার দিকে, চোখ লাল হয়ে উঠছে রাগে। তাই বলে আমি যখন বললাম তখন একেবারে না করে দিল, আমার সাথে ডান্স করবে না, আর ওই মেয়ের সাথে এভাবে মিশে যাচ্ছে, একদম সহ্য হচ্ছে না আমার। দাঁতে দাঁত চেপে বলে সাবিহা, এবার হালকা হেসে কাঁদ নাড়ল। সাইমনকে বোকা ভেবো না, এত ছোট একটা মেয়ের সাথে ও কখনো কিছু করবে না, এটা অসম্ভব।
রাইমার চোখে জল এসে ভিজে উঠল, অস্থির কণ্ঠে বলল, আম্মু আর সহ্য হচ্ছে না, কতদিন এইভাবে চলবে? সাবিহা ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে এগিয়ে এলো, কানে কানে বলল, সারপ্রাইজ আছে বেবি, ওয়েট করো, ঠিক সময় তুমি নিজেই পেয়ে যাবে, আজকে রাতটাই তোমার। রাইমা কৌতূহলী চোখে তাকিয়ে বলল। মানে কি? সাবিহা কোনো উত্তর দিল না, শুধু মৃদু হেসে রাইমার কপালে এক চুমু দিল। মানেটা কিছুক্ষণ পরেই বুঝবে। অন্যদিকে ভিড়ের মাঝখান থেকে আরিফ, সাইমন আর নাফিসার নাচ দেখছিল এক দৃষ্টিতে। নিজের মনকে বুঝাচ্ছে, দা ভাই তো সবসময় নাফিসাকে ছোট বোনের মতো দেখে আগলে রেখেছে, কিন্তু আজ কেন জানি দুইজনকে এত কাছাকাছি থেকে বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে। হৃদয়ের গভীরে কেমন চাপ চাপ কষ্ট জমছে, যা বোঝানোর মতো নয়। গান শেষের সঙ্গে সঙ্গে চারিপাশের হাততালি শব্দ উঠল, ধীরে ধীরে আলো নিভে আসতে লাগলো। নাফিসা সাইমনের হাত থেকে নিজেকে আলগা করলো। বুক ধরফর করছে, নিঃশ্বাস অস্থির। এক মুহূর্ত তার চোখে সাইমনের চোখ পড়ল, তারপর আর স্থির থাকতে পারল না। তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। সাইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ যেন অজান্তে নাফিসার পেছনে হাঁটা শুরু করলো। ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওর পিছু নিল। ভিড়ের মাঝখানে রিয়াদ এতক্ষণ কুঁচকে থাকা মুখ নিয়ে সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে অস্থিরতা, ঠোঁট শক্ত করে কামড়ে রেখেছে। নাফিসাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে ওর বুকের ভিতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল। সে দুই পা বাড়িয়ে উপরে যাওয়ার জন্য এগুলো, কিন্তু সাইমনকে ঠিক পেছনে যেতে দেখে থেমে গেল। মুঠো করা হাতটা কাঁপতে লাগলো আর ঠোঁট থেকে বেরিয়ে এলো, ফাক। নাফিসা দৌড়ে এসে নিজের রুমে গিয়ে এক হাত দিয়ে দরজা গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর ধুকপুক শব্দ যেন পুরো ঘর জুড়ে বাজছে। নিঃশ্বাস থামাতে চাইছে কিন্তু পারছে না। প্রতিটা শ্বাস এত ভারী যেন গলায় আটকে আসছে। চোখে ভাসছে কয়েক মুহূর্ত আগের দৃশ্য। সাইমনের স্পর্শ, হাতের দৃঢ়তা, কাছে টেনে নেওয়ার উষ্ণতা। ঠিক সেই সময় বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কোমরের কাছে পেটের উপর হালকা উষ্ণ স্পর্শ টের পেল সে। চমকে চোখ নামিয়ে দেখল সাইমন তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। শাড়ির আঁচল সরে গিয়ে কোমরের কাছে ফাঁকা হয়ে পড়েছিল। সাইমন ধীরে ধীরে সেটা ঠিক করছে, কিন্তু সেই ছোঁয়া, আঙ্গুলের স্পর্শ কেবল কাপড়ের গিট বাজছে না, নাফিসার পুরো শরীরের ভিতর অজানা শিহরণ জাগিয়ে তুলছে। নাফিসার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভিতর নিঃশ্বাস ছুটছে অনিয়মিত ছন্দে। সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ গলায় আটকে গেল। সাইমন কোনো কথা বলছে না, কেবল মনোযোগ দিয়ে আঁচল গুজিয়ে দিচ্ছে, কিন্তু তার আঙ্গুলের নরম ছোঁয়া বারবার নাফিসার ত্বকে লাগছে। নাফিসা সেই প্রতিটা স্পর্শে ভেতর থেকে কেঁপে উঠছে। এক একটা শ্বাস যেন আগুনের মতো গরম হয়ে তার ঠোঁট ছুঁয়ে বেরোচ্ছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু নাফিসার দ্রুত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের নীরব উপস্থিতি আর তার হাতের উষ্ণতা মিলিয়ে মুহূর্তটা এক অদ্ভুত আবেশে মোড়ানো, যেখানে কথার কোনো প্রয়োজন নেই, শুধু অনুভূতি, শুধু নিঃশ্বাস। আরেক অদৃশ্য টান যা দুজনকে আরো কাছে টেনে আনছে। সাইমন ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল, তার চোখে অদ্ভুত তীব্রতা, ঠোঁটে চাপা রাগ। হঠাৎ এক ঝটকায় ও নাফিসার দুই হাত নিজের এক হাতে চেপে ধরল, নাফিসার পিঠের সাথে শক্ত করে ধরে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল নাফিসাকে। নাফিসার শরীর শিহরিত হয়ে উঠল, হাত নাড়াতে পারছে না। বুকের ভেতর নিঃশ্বাস আরো তীব্র হয়ে উঠছে। তার চোখে লাজ, রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ জমে উঠছে। সাইমন দাঁতের ফাঁক গলিয়ে গম্ভীর স্বরে বলল, হিসাব কোথায়? এভাবে সবার সামনে বের হওয়ার সাহস কোত্থেকে পেলে? নাফিসা চোখ মেলল ধীরে, অনুভূতি এক সাইডে রেখে ঠোঁটে হালকা তার চেল্লের হাসি ফুটল। আমি নিজেই সাহস জোগাড় করেছি, আর আপনি বলার কে? সাইমন হঠাৎ থমকে গেল, তার চোখ শুরু হয়ে এলো। ভেতরের রাগ আর অস্থিরতা চেপে রাখতে না পেরে ধীরে ধীরে বলল, আমার সামনে এত কথা বলে শিখলো ভাবে থেকে? নাফিসা নরম কণ্ঠে কিন্তু ভিতরে জমে থাকা আবেগ উজাড় করে দিয়ে বলল, আপনাকে ভালোবাসি, এটা বোঝার পর থেকেই। এই শব্দগুলো শুনে সাইমনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, তার গলা ভারী হয়ে এলো। সাইমন মৃদু রাগ সংমিশ্রিত হতাশায়, চোখে অনিশ্চয়তা। এটা ভালোবাসা না পিচ্ছে, তোমার শুধু উঠতি বয়সের আবেগ বলে। নাফিসার চোখে এবার রাগের আগুন জ্বলে উঠল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। যেভাবে ওই দিন রাতে আপনি আমায় স্পর্শ করেছিলেন। সাইমন হঠাৎ চুপ হয়ে গেল, বুকের ভিতর দ্বন্দ্ব তীব্র হতে লাগলো। কিছু মুহূর্তের নীরবতার পর গলা ভারী করে নিজের ভেতর লড়াই করে কোনো রকমে বলল, ওই ব্যাপারটা ভুলে যাও, ওই দিন আমি নিজের মধ্যে ছিলাম না। নাফিসার ঠোঁট বাঁকা হয়ে গেল তিক্ত এক হাসিতে, চোখে অশ্রু জমলেও কণ্ঠে বিদ্রুপ। সব মেয়েদেরকে দেখে কি সিডিউস হয়ে ঠিক এভাবে স্পর্শ করেন? এই কথা শুনে সাইমনের বুকের ভেতর আগুনের ঝড় বয়ে গেল। গভীর নিঃশ্বাস নিল সে, তারপর হঠাৎ এক ঝটকায় হাত তুলে নাফিসার গাল শক্ত করে চেপে ধরল। আঙ্গুলের চাপ এতটাই তীব্র যে নাফিসার নিঃশ্বাস আটকে এলো। তার চোখে অগ্নি ঝলকানি, ঠোঁটের ফাঁক দিয়ে গর্জে উঠল, স্টপ ইডিয়েট, স্টপ।
ঘরের ভিতর নীরবতা জমে গেল। সাইমনের চোখ তখন আর স্বাভাবিক নেই। এ যেন এক অদ্ভুত বিপজ্জনক আবেগ, যেখানে রাগ, ভালোবাসা, কামনা আর মালিকানা একসাথে মিশে গেছে। নাফিসা স্থির চোখে তাকিয়ে আছে, শরীর কাঁপছে, তবু মনে হচ্ছে এই মানুষটার কাছ থেকে পালানো অসম্ভব। তার ভেতরটা ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে পুড়ে যাচ্ছে। সাইমনের নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখের উপর পড়ছে, যেন ওকে হারাবার ভয়, আবার অস্বাভাবিক আবেশে দখল করে রাখার এক জেদ। ঘরের ভিতর নিস্তব্ধতা জমে আছে, শুধু নাফিসার হাঁপড়ের মতো দ্রুত শ্বাস নেওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের শক্ত আঙ্গুলের চাপে নাফিসার গাল লাল হয়ে উঠেছে। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে তার চোখের কোণ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু সাইমনের হাতের উপর পড়তে যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। গলার ভেতরটা কেঁপে উঠল, কঠিন মুখভঙ্গি ভেঙে কিছুটা থমকে গেল। মুহূর্তের জন্য বুকের ভেতরটা শূন্য মনে হলো। ধীরে ধীরে সে নিজের হাত সরিয়ে নিল নাফিসার গাল থেকে। নাফিসা মুক্তি পেয়ে হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখে জমে থাকা অশ্রু মুছে ঠোঁট চেপে ধরল, তারপর কাপা কণ্ঠে কিন্তু দৃঢ়তায় ভর দিয়ে বলল, আমি ভুল কিছু বলিনি তো ডিএসপি সাহেব। এখনো তো আপনি যেভাবে আমায় স্পর্শ করছেন, এটার মানেটা কি? আর ওই রাতে আমাকে ওইভাবে স্পর্শ করার পর হুট করেই চলে গেলেন কেন? 4 বছর আমাকে আমার থেকে দূরে রাখলেন আমাকে, সেই কারণটাই বা কি? ঘরের ভেতরের হাওয়া যেন এক মুহূর্তে জমে গেল। কথাগুলো সাইমনের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে, চোখে অবাক দৃষ্টি, মনের ভেতরে তীব্র ঢেউ উঠল। সাইমনের চোখ সরু হয়ে এলো, ঠোঁটে আটকে গেল অজস্র উত্তর, কিন্তু শব্দ বের হলো না। বুকের ভিতর জ্বলছে অপরাধ বোধ, ভালোবাসার অদৃশ্য এক টান। সাইমন কথা বলতে যাবে, ঠিক সেই সময় হঠাৎ করে বাইরে থেকে কারো দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। পরিচিত কণ্ঠস্বর, যা শুনে দুজনে যেন ছিটকে চমকে সরে দাঁড়ালো। নাফিসার বুকের ধরফর থামাতে চাইছে আর সাইমন চোখের ভেতরের ঝড় লুকাতে ব্যস্ত। ঘরের ভেতর হঠাৎ তৈরি হলো এক ধরনের অদ্ভুত পরিবেশ, যেন মুহূর্ত আগে ঝড় বইছিল। এখন সেখানে লুকানো নীরবতা, অস্থির নিঃশ্বাস আর না বলা হাজারো প্রশ্ন ঝুলে আছে বাতাসে। সাইফান দরজার পাশে এসে ঠেস দিল, তার ভুরু কুঁচকে উঠল, চোখে এক ধরনের বিস্ময়। তোমরা দুইজন এখানে কি করছো? ও এসেছিল সাইমনকে খুঁজতে, মাহবুব রাশিদ ওকে পাঠিয়েছে। স্টাফ জানালো সাইমনকে উপরে যেতে দেখেছে, তাই সাইফানও উপরের দিকে উঠে খুঁজতে। হালকা আওয়াজ শুনেও ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। দরজা সামান্য ফাঁক করে রাখা দেখেও দরজা ঠেলে ভেতরে ঢুকে। সাইমন তার স্বাভাবিক গম্ভীরতা বজায় রেখে, চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। তুই এখানে কি করছিস? সাইফান একটু হোঁচট খেলো, আমার প্রশ্ন আমাকেই করছে ভাবলো, তারপর বলল, আব্বু তোমাকে খুঁজছে, এখনই নিচে যেতে হবে। তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই ছোট, তুই এখানে কি করিস? সবাই নিচে আছে, নিচে যা। নাফিসা শ্বাস চেপে ধরে শান্ত হতে চেষ্টা করলো। এখনো ওর শরীর কাঁপছে। নিজেকে ঠিক করে সাইফানকে কিছু বলতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাইমান তাকে থামালো। ও কোথাও যাবে না, তুই নিচে যা, আমি আসছি। নাফিসা অদ্ভুত দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। হঠাৎ রাগ লাগলো ওর খুব। জেদ ধরে ঠোঁট একটু চেপে এসে বলল, ভাইয়া আমি নিচে যাচ্ছি, তোমরা আসো। বলার সাথে সাথে এক মুহূর্ত অপেক্ষা না করে জোরে কদমে হেঁটে চলে গেল। সাইমন ওর যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট। সাইফান হোঁচট খেলো। এদের দুজনের কাণ্ড দেখে মনে হচ্ছে এদের মধ্যে কিছু একটা হয়েছে। বিষয়টা অত পাত্তা দিল না কেন জানি। তারপর দৃষ্টি সাইমনের দিকে ঝুলল। ভাইয়া চলো তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে খুঁজছি। সাইমন গভীর স্বরে শুধু মাথা নাড়িয়ে হাঁটা শুরু করলো। সাইফানও ধীরে ধীরে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে এগোতে লাগলো। সাইফান একটা ঢোক গিলে হালকা হেসে বলল, ভাই একটা কথা বলি। সাইমন শুধু ছোট করে উত্তর দিল, হুম। ভাই তুমি তো 34-এ পৌঁছেছ, বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করার কোনো নামগন্ধ নিচ্ছ না। তোমার জন্য আমাকে কেউ বিয়ে দিচ্ছে না, সব পাপির দল। সাইমন কোনো উত্তর দিল না। ভাইয়া কোনো সমস্যা আছে? সাইমন হাঁটার গতি বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। ভুরু কুচকে সাইফানের দিকে তাকিয়ে বলল, হোয়াট? সাইফান দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার মেশিনে কি কোনো সমস্যা আছে? আমাকে বলো, আমি কলকাতা থেকে হারবাল নিয়ে আসব। ছোট ভাই বলে আমার সামনে লজ্জা পেতে হবে না, নির্দ্বিধায় সবকিছু বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। সিরিয়াস ভঙ্গিতে বলল শেষের কথাগুলো। সাইমনের দিকে তাকিয়ে দেখলো চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সাইফান আবারও বলা শুরু করলো, নাকি তোমার মেয়েদের পছন্দ না? তুমি যে হারে মেয়েদের কাছে ঘেঁষো না। ভাই তুমি কি ছেলেদের পছন্দ করো? আমি তো কোনো হাফ লেডিসকে ভাবি বানাতে পারবো না। সাইমন শুধু দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে নিজের জুতো দ্রুত খোলার জন্য প্রস্তুত হলো। সাইমনের
জুতো খুলতে দেখে দৌড় দিল, তারপর আবার একটু এগিয়ে এসে বলল, আরেকটা কোয়েশ্চেন, ছেলে ছেলে পছন্দ করলে কেমন হয়? মানে ওরা ওই আর কি ইটিস পিটিস কেমনে করে? অনেক কনফিউশনে আছি আমি। বলেই আবারও দৌড় দিল। সাইমান জুতো খুলে হালকা করে ওর দিকে টান মারল। জুতা গিয়ে লাগলো একদম সাইফানের পশ্চাৎ দেশে। সাইফান আহ করে উঠল, দৌড়ানি থামিয়ে দিয়ে নিজের হাত দিয়ে আঘাতের জায়গা ডলতে শুরু করলো। ভাই, আমার হট পোস্টার দেশে মারলে কেন? শুধু আমাকে মারলে না, আমার বউয়ের সম্পদ নষ্ট করলে। আমার শরীরের প্রত্যেক ইঞ্চি ইঞ্চিতে আমার বউয়ের হক, আর সেই জায়গায় তুমি আমাকে মারলে। সাইমান ওর ঢং দেখে ওর দিকে ধীরে ধীরে এগুতে থাকতেই সাইফান পশ্চাৎ দেশে মেসেজ বন্ধ করে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে পালালো। সাইমান হালকা রেগে বলল, 1 নম্বরের বাদর, লেজ কাটা। নাফিসা নিচে নেমে আফিয়া বেগমের পাশে দাঁড়ালো। এই মেয়ে, কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছিস? তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে শান্তশিষ্ট ছিলি, আর এখন দিন দিন বাদর হচ্ছিস। আফিয়া বেগম একটু হেসে বললেন। নাফিসা হালকা করে হাসলো। আফিয়া বেগমের হাতটা ধরে কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, তোমার ভালোবাসা পেয়ে পেয়ে আমি সত্যি বাদর হচ্ছি। সাইমান নিচে এসে নাফিসা আফিয়া বেগমের এমন দৃশ্য দেখলো, কেন জানি হঠাৎ ওর ভালো লাগা হৃদয় ভেদ করে ছড়িয়ে পড়লো। মাহবুব রাশিদ সাইমানকে দেখে এগিয়ে এসে হাত ধরলেন। আমার সাথে এসো। সাইমান চুপচাপ কোনো উত্তর দিল না। মাহবুব রাশিদ ওর হাত ধরে স্টেজের দিকে উঠল। বাবার কাণ্ড চোখে দেখে শুধু শান্তভাবে থাকলো। মাহবুব রাশিদ এবার রাইমার দিকে তাকিয়ে হেসে ইশারা করলেন স্টেজে আসার জন্য। রাইমা অদ্ভুতভাবে চারিপাশে তাকালো, সব চোখ ওর দিকে। এবার মাহবুব রাশিদের দিকে তাকিয়ে হেসে স্টেজের উপর উঠে দাঁড়ালো। সাইমান পাশে সাবিহা খালেদ স্টেজের দিকে তাকিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে চমৎকার হাসি দিলেন। চারিপাশে সবাই আগ্রহ ভরে তাকিয়ে আছে মুহূর্তটা কি হতে যাচ্ছে সেটা দেখার জন্যে। মাহবুব রাশিদ মাইক হাতে নিয়ে গলা খানিকটা খাকড়ি দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুশির দিনে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সবাই আমার বড় ছেলে সাইমান তাহেরা রশিদকে চেনেন। আজকে এই অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে সাইমানের সঙ্গে রাইমার বিয়ের প্রতিক্রিয়া কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে। আর আজ আমরা এর এনগেজমেন্টের আনন্দ ভাগাভাগি করছি। চারিপাশে করতালিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। রাইমা খুশিতে লাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে সাবিহা খালেদের দিকে তাকালো। এই সারপ্রাইজের কথা বলছিল তাহলে আম্মু? সাবিহা খালেদ মেয়ের দিকে তাকিয়ে আনন্দে নিজ হাতে ফ্লাইং কিস দিল। অন্যান্য অতিথিরা খুশিতে উচ্ছ্বসিত হলেও পরিবারের সকলে বিষয়ে মুখে তাকিয়ে আছে, কারণ কেউ এই ঘোষণা সম্পর্কে আগে কিছু জানে না। আফিয়া বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। নাফিসার চোখে যেন হঠাৎ করে পুরো পৃথিবী ঝাপসা হয়ে গেল। মাহবুব রাশিদের বলে প্রতিটা শব্দ তার ভেতরে দেয়াল ভেঙে টুকরো টুকরো করে দিল। চারিপাশে শত মানুষের উপস্থিতি, আলো, সঙ্গীত সবকিছু যেন মিলিয়ে গেল অন্ধকারে। মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ ভারী পাথর চেপে বসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। প্রতিটা অশ্রু যেন তার ভেতরে দুঃখ, অপমান আর অসহায়তার সাক্ষী হয়ে মাটিতে পড়ছে। সে বুঝতে পারছে না নিজেকে দোষ দেবে নাকি পরিস্থিতিকে। অজানা ভয় তাকে নিঃশেষ করে দিচ্ছে। সাইমান নাফিসার দিকে তাকালো। নাফিসা তাকিয়েছিল বিধায় দুজনার চোখে চোখ পড়ে গেল। সাইমান নাফিসার চোখের পানি দেখে ওর বুকে যন্ত্রণা শুরু হলো। নাফিসা এক মুহূর্ত কাঁদতে কাঁদতে থেমে থাকলো না। নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সাইমান নাফিসা সিঁড়ি দিয়ে উপরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখে অদ্ভুত এক উষ্ণতার ক্ষোভের মিশ্রণ। হঠাৎই মাথায় এলো নাফিসার কান্নার কারণটা ঠিক কি। দাঁতে দাঁত চেপে রাগ আর হতাশার মিশ্রণে মাহবুব রাশিদের দিকে তাকালো। আমার অনুমতি না নিয়ে আপনাকে আমার লাইফের মতো এত বড় ডিসিশন কে নিতে পেরেছে? সাইমান কণ্ঠের কঠোরতা আর ব্যথার স্বর মিশিয়ে বলল। মাহবুব রাশিদ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, ভুলে যেও না, আমি তোমার বাবা। তোমার লাইফের ডিসিশন নেওয়ার অধিকার সবসময় আমার আছে। সবসময় তোমার মতো চলবে না। সাইমনের চোখে রাগের ঝলক আরো বৃদ্ধি পেল। দাঁতে দাঁত চেপে ঘাড়ে রক্ত সঞ্চালনের মতো উত্তেজনা ধরে ধরে বলল, আপনি যেগুলো বললেন সেগুলোর কিছু হবে না। সবাইকে এখনো জানিয়ে দাও, কোনো বিয়ে হবে না। কণ্ঠে এমন দৃঢ়তা যে চারিপাশে থাকা সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আমি যখন ডিসিশন নিয়েছি এই বিয়ে হবে, তোমার সব কথা শুনতে আমি বাধ্য নই। মাহবুব রাশিদ জেদ ধরে বলল, নিজের সিদ্ধান্তে অটুট। সাইমনের রাগে ঢেবে আরো দৃঢ় হলো। স্টেজের পাশে থাকা ফুলের টপটা হাতে তুলে আছাড়ে ভেঙে ঢিল দিয়ে ফেলে দিল। সাদা লাল ফুলের পাপড়িগুলো চারিপাশে ছড়িয়ে পড়ল। চারিপাশে থাকা অতিথিরা তাকিয়ে রইল। বাড়ির সবাই ভয়ে ভয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে।
কেউ সাহস করতে পারছে না, কারণ সবাই জানে কোনো দিনও কেউ সাইমনের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপানোর চেষ্টা করে সাইমন সেটা কখনো মানবে না। কাজ সারছে রে। হঠাৎ সাইফান মুখ খুলল, শটটা হালকা হলেও কণ্ঠে বিস্ময়ের উত্তেজনার মিশ্রণ। জারিনা রিশা পাশে দাঁড়িয়ে আছে। রিশা সাইফানের কাঁধে হালকা হাত রেখে কণ্ঠে কৌতূহল উত্তেজনার স্বর। ভাইয়া এবার কি হবে? কি আর হবে, যা হওয়ার তাই হবে, শুধু দেখতে থাক। আব্বু খেয়ে দিয়ে কাজ পাইল না, ভাইকে না বলেই এত বড় ডিসিশন নিয়েছে, তা আবার সবার সামনে অ্যানাউন্স করে দিল। এর সাইড ইফেক্ট তো পেতেই হবে। সাইফানের চোখে নরম হাসি, কণ্ঠে হালকা উত্তেজনা। ঠিক বলেছ, তাও আবার রাইমা আপুর সাথে। আই ডোন্ট লাইক হার। রিশা মুখ ঘুরিয়ে বলল, ঠিক কথা বলেছিস। এতদিন পর আব্বু খেয়ে দিয়ে কাজ পায়নি, রাম ছাগলের সাথে ভাইয়ের বিয়ে ঠিক করলো। সাইফান নাক সিটকিয়ে বলল। আফিয়া বেগম আর মঈন রাশিদ একসাথে এগিয়ে গেল সাইমনের দিকে। দুজনে মিলে চেষ্টা করছে সাইমনকে থামাতে। সাইমন প্লিজ, এখানে অনেক মানুষ আছে, শান্ত হও। মঈন রাশিদ কণ্ঠে কমলতা মিশিয়ে বলল, ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, এখন শুধু শান্ত হও। সাইমন দাঁতের দাঁত চেপে উত্তেজনায় কণ্ঠস্বর কমিয়ে বাবার দিকে তাকালো। তোমার ভাইয়ের ভাবা উচিত ছিল সেটা, আমাকে না বলে সবার সামনে এভাবে অ্যানাউন্স করার আগে। আফিয়া বেগম সাইমনের কাঁধে হাত রাখে হালকা করে মেসেজ করতে থাকলো, নিঃশ্বাসের উত্তেজনা কমাতে পারে। প্লিজ তেহু, শান্ত হও আব্বু, শান্ত হও। যাও উপরে যাও, আমি সব দেখছি। সাইমন মাহবুব রাশিদের দিকে চুপচাপ তাকিয়ে নিজের ক্ষোভ বোঝাচ্ছে। মাহবুব রাশিদ ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। সাইমন রেগে উপরের দিকে চলে গেল। আফিয়া বেগম দাঁতে দাঁত চেপে মাহবুব রাশিদের দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস ঢোকায় ঢোকায় প্রবাহিত হচ্ছে, হালকা ঘাম চুলের সিংহলায় ভিজে গেছে। মাহবুব রাশিদ চুপ করে দাঁড়িয়ে আছে। রাইমা সাইমনের এমন রিয়েকশন দেখে ভয় পেয়ে তখনও সাবিহা খালেদের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। কান্না করেই যাচ্ছে এখনো পর্যন্ত। সাবিহা খালেদ ওকে শান্ত করার চেষ্টা করলো, হালকা হাত দিয়ে মাথায় বুলিয়ে বলল, শান্ত হও, সব ঠিক আছে। চারিপাশে পরিবেশ থমথমে হয়ে গেছে। যারা অতিথি হিসেবে এসেছিল তারা কিছুক্ষণ আগ পর্যন্ত হাসি খুশি কথা বলছিল, কিন্তু এখন শোক এবং বিস্ময়ের মিশ্রণে নিস্তব্ধ। অল্প সংখ্যক অতিথিরা এসেছিল যদিও বা, এখন সবাই একে অপরের দিকে তাকিয়ে ক্ষুদ্রভাবে আলোচনা শুরু করেছে। তাহমিদ ইকবাল ও রাজীব একে অপরের দিকে তাকিয়ে ভ্রু নাড়িয়ে প্রশ্ন করলো, এক্স্যাক্টলি কি হলো? তাহমিদ ইকবাল হালকা হাসি দিয়ে বলল, বুঝেছো, মাঝে মাঝে এমন সিচুয়েশন আসা দরকার আমাদের ভিতরে মনোভাব বোঝার জন্য। রাজীব মাথা চুলকালো, অল্প হতাশায় বলল, ঠিক বুঝলাম না স্যার, কি বললেন? ইকবাল হাসলো না, ভ্রু কুচকে বলল, সাইমন তোমার উপরে এমনি রাগ করে না, বুঝেছো? রাজীব, তুই সত্যিই একটা আস্ত বলদ। রাজীব অসহায় দৃষ্টিতে তাহমিদ ইকবালের দিকে তাকায়। গার্লফ্রেন্ড মা, আর এবার তাহমিদ ইকবালও সবই একই কথাই বলে কেন? আর সাইমানও তো ঠিক একই কথা বলে সবসময়। নাফিসা নিজের ঘরে এসে উপর হয়ে বিছানার উপর শুয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে ভাবলো সাইমান এসেছে। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলো, কিন্তু পিছনে ঘুরে দেখলো রিয়াদ। মুখটা মুহূর্তে বিবর্ণ হয়ে গেল, চোখে আতঙ্ক জমে উঠলো। আপনি আপনি এখানে কেন? দরজা কেন বন্ধ করলেন? রিয়াদ ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল। আরে বিয়ান, এত স্যাড স্যাড মুড কেন? দরজা বন্ধ করেছি কারণ তোমার সাথে এখনো অনেক হিসাব বাকি আছে। নাফিসা দাঁড়িয়ে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এই রুম থেকে বেরিয়ে যান এক্ষুনি, না হলে আমি। কি করবে? চিৎকার? রিয়াদ অট্টহাসি দিয়ে কাছে এগিয়ে এলো। করো যত খুশি, সবাই নিচে ব্যস্ত, তোমার চিৎকার কেউ শুনবে না। নাফিসা ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছে, পিছু হটতে লাগলো। রিয়াদের প্রতিটা পা ফেলার সাথে সাথে আরো এক ধাপ পিছিয়ে যায়। এগোচ্ছেন কেন? থামুন। নাফিসার স্বর কেঁপে উঠলো। পিছিয়ে যেতে যেতে হঠাৎ বিছানার সঙ্গে ধাক্কা খেলো, ভারসাম্য হারিয়ে পড়ে গেল নরম বেডের উপর। চোখ ভিজে উঠলো কান্নায়। রিয়াদ ধীর পায়ে কাছে আসছে, তার দৃষ্টি নাফিসার অসহায় চেহারায় গেঁথে গেছে। নাফিসা দুহাত সামনে তুলে মিনতি করলো, প্লিজ আমার ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ছে, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। রিয়াদ আর একটু ঝুঁকে এলো, তার ঠোঁটে বিদ্রুপের হাসি। আজ কেউ তোমাকে বাঁচাতে আসবে না, বুঝলে? নাফিসা গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলো, কিন্তু আতঙ্কে স্বর আটকে গেল, শুধু কান্নার শব্দ বেরিয়ে আসছে। ও বিছানার এক কোণে গুটিয়ে যেতে চাইলো, কিন্তু চারিপাশ যেন দেওয়াল, কোথাও পালানোর রাস্তা নেই। রিয়াদ এক টান দিয়ে নাফিসার শাড়ির আঁচল সরিয়ে দিল। নাফিসা ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত নিজের হাত পা নাড়াচ্ছে। রিয়াদ এবার ওর হাত দুটো চেপে ধরে কসরত করে বাকি শাড়িটা খুলে একটা টেনে নিচে ফেলে দিল। নাফিসার চোখ লাল, ঠোঁট দুটো কেঁপে উঠছে, হাত সামনের দিকে জড়িয়ে নিজেকে ঢাকছে। প্রতিটা নিঃশ্বাস যেন কম্পনের সঙ্গে মিলছে, বুক উঠে পড়ছে।
পায়ের তলায় জমে থাকা শক্তি ভয় ও আতঙ্কের মাঝে মিলিয়ে যাচ্ছে। ও শাড়ির আঁচল সামান্য গলায় জড়ানো, কিছু অংশ বিছানার পাশে পড়ে আছে ভগ্নাংশিক অযত্নে। দরজার বাইরে সাইমান দাঁড়িয়েছে, নাফিসার কাছে আসছিল। দরজার কাছে আসতে নাফিসা চিৎকার শুনে নিস্তব্ধ মনে ও হৃদয় দ্রুত ধরফর করছে। ভিতরের কণ্ঠস্বর তাকে জানাচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে ছুটলো। ঘরে গিয়ে হাত দ্রুত চলে যায় ড্রয়ারের দিকে, যেখানে সে নাফিসার এক্সট্রা চাবি রেখেছিল। ঝটপট চাবি তুলে নিয়ে দ্রুত নাফিসার রুমে ছুটলো। আবার তারপর কাপা কাপা হাতে লক খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই চোখে পড়লো নাফিসার বিধ্বস্ত শরীর, তার চোখ লাল, কান্না থেমে নেই, শাড়ির একপাশে ঝুলছে। হাত আতঙ্কে 2 হাত সামনে তুলে রাখছে। রিয়াদ ধীরে ধীরে এগোচ্ছে। নাফিসার শরীর ক্রমশ কাঁপছে, সে পিছু হটছে, হাত সামনের দিকে বাড়িয়ে নিজেকে ঢাকতে চেষ্টা করছে। সাইমনের চোখ লাল টকটকে হয়ে উঠল, মনে হচ্ছে চোখের ভিতর থেকে আগুন ঝরে পড়বে। এক মুহূর্ত সময় নষ্ট করলো না, এগিয়ে গিয়ে 2 হাতে রিয়াদের কাঁধের উপর থাবা বসিয়ে এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। রিয়াদ চমকে উঠল, ওর গায়ে কেউ হাত দেওয়ায় কিন্তু প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। তার আগে নিজেকে মেঝেতে আবিষ্কার করলো, চেষ্টা করলো উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু সাইমান এগিয়ে এসে পেটের উপর বসে ক্রমাগত মুখে ঘুষি দিতে থাকলো। ওর হাতটা ধরে ডুমরিয়ে উঠল, মট করে শব্দ হলো, সাথে সাথে রিয়াদ জোরে চিৎকার দিয়ে উঠল। সাইমানের ভিতর মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ারের আত্মা ঢুকে গেছে, ক্রমাগত রিয়াদকে মেরেই যাচ্ছে। প্রতি আঘাতের সঙ্গে সঙ্গে তার শরীরে বেহাল হয়ে পড়ল। নাফিসা তাড়াহুড়ো করে উঠে নিজের শাড়ি ঠিক করলো, গায়ের উপর জড়িয়ে ধরলো, চোখে পানি, ঠোঁট কাঁপছে, বুক দ্রুত উঠানামা করছে। সাইমান ক্রমশ রিয়াদকে আঘাত করছে, প্রতিটা আঘাতের সঙ্গে তার গলা থেকে বের হচ্ছে, You bastard! How dare you touch her? Don't you ever come near again, you bloody fool! সাইমান হঠাৎ মারা থামিয়ে দিয়ে ঘরের চারিপাশে তাকায়, চোখে আগুন। ড্রেসিং টেবিলের উপর থাকা ফুলদানিটা নজর কাড়ল, উঠে গিয়ে ফুলদানিটা হাতে তুলে নিয়ে রিয়াদের মাথার উপর একটা বাড়ি দিল। রিয়াদ চিৎকার করে উঠল, মাথায় হাত দিয়ে, রক্তে ভিজে উঠেছে ওর সমস্ত মাথা। নাফিসা এটা দেখে নিজের মুখ চেপে ধরলো, চিৎকার করতে চাইলো, কিন্তু গলা আটকে গেছে, শুধু কান্নার শব্দ বের হচ্ছে। সাইমানের এতেও মনে হয় নিজেকে শান্ত করতে পারল না। আবার এদিক ওদিক তাকিয়ে নজর পড়লো কাচের ফুলদানির ভাঙা অংশের দিকে। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল, হাত বাড়িয়ে সেটা নিজের হাতে তুলে নিল। তারপর রিয়াদের বুকের উপর আঘাত করতে নিলে পেছন থেকে নাফিসা সাইমানকে জড়িয়ে ধরল। ভয় ও ত্রাণের মিশ্রণ অনুভব হচ্ছে। ধীরে ধীরে আরও নিজের সাথে জড়িয়ে নিল, কাঁপছে, চোখে পানি ঝরছে, পুরো শরীর ক্রমাগত কাঁপছে। ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। সাইমান থেমে গেল, নিজের হাতে থাকা কাচের ফুলদানির ভাঙা অংশ দূরে টান মেরে ফেলে দিল। ধীরে ধীরে নাফিসার হাত নিজের পেটের উপর থেকে সরিয়ে সামনের দিকে ঘুরে নাফিসাকে নিজের বুকের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরল। নাফিসার চোখে পানি এখনো ঝরছে, ঠোঁট লাল। নিজের বুকের থেকে নাফিসাকে তুলে 2 হাতের তালুর সাহায্যে গাল দুটো আগলে নিল, পুরো মুখ জুড়ে চুমু দিতে লাগলো, কপালে, গালে, পুরো মুখে। নাফিসার পুরো মুখ ভিজে উঠছে সাইমানের দেওয়া চুম্বনে। সাইমান কিছুক্ষণ থেমে নাফিসার চোখে চোখ রেখে ধীরে ধীরে ঠোঁটে একটা শুকনো চুমু দিল, তারপর ঝড়ের গতিতে আবার আঁকড়ে ধরল, অধৈর্যের একটা দীর্ঘ আবেগপূর্ণ চুমু। ভয়, রাগ, নিরাপত্তা, ভালোবাসা সব মিশ্রিত। নাফিসা চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে, বুক দ্রুত উঠানামা করছে, শ্বাস যেন বুকের ভিতরে আটকে যাচ্ছে। শরীরের প্রতিটা রন্ধ্রে অদ্ভুত এক শিহরণ, ভয় আর অচেনা অনুভূতির মিশ্রণে ভেতরটা কেঁপে উঠছে। সাইমানের ঠোঁটে ছোঁয়া প্রতিটা চুম্বনে শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। আবার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে ভয়, নিরাপত্তার ভালোবাসা একসাথে মিশে গিয়ে ওকে গ্রাস করছে। সাইমান যেন উন্মাদের মতো নিজের কাজে লিপ্ত, এক মুহূর্ত থামছে না। তার প্রতিটা নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখে এসে লাগছে। নাফিসা অসহায়ভাবে চোখ বন্ধ করেই সব অনুভব করছে। ওদিকে রিয়াদ মেঝেতে পড়ে আছে, সামনে তাকিয়ে শুধু সাইমানের বিশাল দেহটা দেখতে পাচ্ছে। সাইমানের উচ্চতা আর শক্ত শরীরের আড়ালে নাফিসার ছোট্ট দেহটা পুরোপুরি ঢাকা পড়েছে, তাই রিয়াদ বুঝতেই পারছে না ওরা ঠিক কোন অবস্থায় আছে। এই সুযোগে রিয়াদ নিজের ক্ষতবিক্ষত শরীরটা কষ্ট করে তুলে ধরল, বুক উঠানামা করছে যন্ত্রণায়, তবু বাঁচার জন্য উঠে দাঁড়াতে চাইল। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে হোঁচট খেতে খেতে পালানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক কদম যেতে হঠাৎ ভাঙা কাচের ফুলদানির টুকরোর উপর পা পড়ে গেল। মুহূর্তে চিৎকার করে উঠল, রক্ত গড়িয়ে পড়ছে পায়ের আঙ্গুল বেয়ে। রিয়াদ যন্ত্রণায় পা চেপে ধরল, চিৎকারের শব্দে সাইমান হঠাৎ হুঁশে ফিরল। নাফিসার অধৈর্যরা ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিল নাফিসাকে। বুক ওঠানামা করছে বড় বড় শ্বাসে। লাল চোখে পেছনে ফিরে তাকাতে রিয়াদকে দেখতে পেল। মুহূর্তে মাথায় আবারও রক্ত উঠে গেল। নাফিসা নিজেই নিঃশ্বাস সামলাতে পারছে না, শরীরের ভেতরে দম যেন আটকে গিয়েছিল। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে। অবশেষে সাইমান ঝাঁকুনি দিয়ে তাকে সরিয়ে দিতেই হঠাৎ মুক্তি পেয়ে গলা দিয়ে হাওয়া বের হলো গভীর নিঃশ্বাস টেনে। বুক ফুলিয়ে আবারও বাঁচার চেষ্টা করছে। তারপর চোখে পড়ল সাইমান ঝড়ের বেগে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে, তার চোখে আগুন, দাঁতে দাঁত চেপে ফেলছে।
সাইমান রিয়াদের কাছে গিয়ে এক ঝটকায় ও শার্টের গলা চেপে ধরল। শক্ত ও হাতে টেনে তুলতে রিয়াদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। আর কোনো কথা নয়, মাথা নিচু করে দাঁত চেপে ওকে জোরে টানতে শুরু করলো। প্রতিটা পদক্ষেপে যেন আগুন জ্বলতে থাকা সিংহ এগিয়ে চলেছে। নাফিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভয় আর অবিশ্বাসে শরীর আবার কেঁপে উঠল। মুহূর্তে শাড়ির আঁচল বুকের উপর গুছিয়ে নিল, কাপড় ঠিক করে নিজের শরীর ঢাকলো। তারপর চোখ ভিজে উঠল অশ্রুতে। তবুও কাঁপতে কাঁপতে কয়েক কদম ছুটে গেল সাইমানের পেছনে। সাইমান একটানা টেনে টেনে রিয়াদকে সিঁড়ির দিকে নিয়ে এলো। রিয়াদ গোঙাচ্ছে, হাত পা ছুড়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাইমনের হাতের শক্তির সামনে সব বৃথা। ধাপ ধাপ শব্দে সিঁড়ি বেয়ে নামছে দুজন। চারিপাশে ঘর নিস্তব্ধ, শুধু রিয়াদের কাতো চিৎকার আর সাইমনের ভারী শ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। নাফিসা পিছন পিছন দৌড়াচ্ছে, বুক উঠানামা করছে, নিঃশ্বাস কাঁপছে, তবু থামছে না। হঠাৎ সাইমান রিয়াদকে টেনে নিয়ে নিচে এসে সবার সামনে এক প্রচণ্ড ধাক্কায় মেঝেতে ছুঁড়ে ফেলল। থাম শব্দে পুরো হল ঘর মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। অতিথিরা, আত্মীয় স্বজন যারা এখনো শকে ডুবেছিল, সবাই হঠাৎ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাতাস জমে গেল, চারিপাশে নিস্তব্ধতা, শুধু রিয়াদের গোঙানি আর সাইমানের তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। শিরিনা করিম ছেলের অবস্থা দেখে মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেলেন। চোখের সামনে রিয়াদের সারা শরীর রক্তে ভিজে আছে, বুক কেঁপে উঠল। এক চিৎকার দিয়ে তিনি দৌড়ে গেলেন ছেলের দিকে। হাঁটু গেড়ে বসে রিয়াদের মাথাটা নিজের কোলের উপর তুলে নিলেন। তার হাত কাঁপছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। রিয়াদ, আব্বুরে, চোখ হলো, কিছু বলো। ক্রমাগত কান্নায় তার কণ্ঠ গলগল করে বেরোচ্ছে। চারিপাশ নিস্তব্ধ, শুধু শিরিনের বুক ফাটা আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে। এহসান করিম আর রাহুলও ছুটে গেলেন ওর কাছে। দুজনই হাঁপাচ্ছেন, নিঃশ্বাস ভারী। রাহুল রিয়াদের রক্তাক্ত শরীর দেখে দাঁত চেপে ধরল, চোখ জল জল করছে ক্রোধে। মুহূর্তে উঠে দাঁড়িয়ে এক ঝটকায় গিয়ে সাইমনের মুখে ঘুষি বসিয়ে দিল ধারাস। সাইমনের মুখ পাশে ঘুরে গেল, ঠোঁট থেকে রক্ত বেরিল, কিন্তু রাহুল আরেকটা ঘুষি মারার আগে বজ্রের মতো শক্ত হাতে সাইমন ওর হাত চেপে ধরল। শ্বাস ভারী, চোখ লাল, কণ্ঠে বরফের মতো ঠান্ডা হুমকি ছুড়ে দিল। Today, whatever mistake you have made, you made it. Next time, before you dare to raise your hand on me, think twice. রাহুলের চোখে ক্রোধ দাউ দাউ করে চলছে, বুক ওঠানামা করছে, কপালে ঘাম। সাইমনের দৃঢ় দৃষ্টি আর তার দম বন্ধ করা কথাগুলো বাতাসে যেন কাঁপন ধরিয়ে দিল। এহসান করিম এই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারলেন না। তিনি রিয়াদের পাশে বসা থেকে দাঁড়িয়ে উঠলেন। তার মুখ লাল হয়ে উঠেছে রাগে, চোখে রক্ত চেপে উঠেছে, বুকের ভেতর থেকে গজরানো কণ্ঠ বেরিয়ে এলো। হাউ ডেয়ার ইউ রাইজ ইউর হ্যান্ড অন মাই সান? আমার ছেলের গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হলো? হলঘরে তীব্র নিস্তব্ধতা, শিরিনার কান্না, রিয়াদের ক্ষীণ গোঙানি আর সাইমনের বুক থেকে বেরোনো গর্জন, সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তে আরো ভারী হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, মুহূর্তের জন্য যেন সময় থমকে গেছে। সবার চোখ এখন একই দিকে, সাইমান, এহসান করিম আর রাহুলের সেই বিস্ফোরক সংঘর্ষের দিকে। আফিয়া বেগম মুখে হাত চাপা দিয়ে তাকালেন সাইমানের দিকে, চোখ ভরা বিস্ময় আর আতঙ্কে তার ঠোঁট কেঁপে উঠছে। পাশে দাঁড়িয়ে থাকা ইমা বেগম আর বিলকিসারা একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। হলঘরের অন্য পাশে রিদওয়ান, আরিফ, সাইফান, রুহি, জারিন আর রিশা সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে বিস্ময়, অবিশ্বাস। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত পরিবেশে ছিল উৎসবের আবহ, আর এখন যেন যুদ্ধক্ষেত্র। রুশনা দ্রুত রাহিল আর ছোট্ট মিষ্টিকে নিয়ে সরে গেল পাশের দিকে। শিশুদের এমন দৃশ্যের মাঝে রাখা যায় না, এটাও ভালোভাবে জানে। তার হাত কাঁপছে, কিন্তু দৃঢ়ভাবে বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। ঠিক সেই মুহূর্তে রিদওয়ান অবিশ্বাসে ভরা স্বরে বলে উঠল, এই দা ভাই, এই বেয়াদবটার এই হালগুলো কে রে? তার কণ্ঠে বিস্ময় আর অস্বস্তির মিশেল। রিশা ঠোঁট কামড়ে হালকা বিদ্রুপ করে বলল, ঠিক আছে, বেয়াদবটার খুব চুলকানি উঠছিল, তাই ভাইয়া মনে হয় ধরে চুলকানির মলম দিয়ে দিয়েছে। চুলকানি অল্প থাকতে থাকতে মলম দিয়ে দেওয়া উচিত, না হলে এটা একসময় চুলকাতে চুলকাতে ঘায়ে পরিণত হতে। কথাটা বলে সে মুখ নামিয়ে ফেলল, কিন্তু চোখের কোণে স্পষ্ট আতঙ্ক। এই সময় হঠাৎ জারিন চারিপাশে তাকিয়ে ভ্রু কুচকে উঠে বলল, ওয়েট, নাফিসা কোথায়? মুহূর্তে সবাই যেন চমকে উঠল, একসাথে অনেকগুলো কণ্ঠ মিশে গেল। হ্যাঁ তাই তো, নাফিসা কোথায়? চারিপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। চোখের দৃষ্টি বারবার সিঁড়ি, কোণা আর দরজার দিকে ঘুরছে। নিঃশ্বাসের শব্দ আরো ভারী, যেন বাতাসে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সাইফান এ সময় দাঁত চেপে কণ্ঠ উঁচু করে বলল, বিষয়টা কি? তোরা ছোটকে খুঁজছিস কেন? ওর সাথে রিয়াদের কি সম্পর্ক? আসল কারণটা বল। তার কণ্ঠে ছিল এক ধরনের তীক্ষ্ণ সন্দেহ। আরিফ ততক্ষণে আরো বেশি উত্তেজিত হয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুততর ছন্দে। সে বলে উঠল, হ্যাঁ, নাফিসের সাথে রিয়াদের কানেকশন কোথা থেকে আসছে? এই রহস্য কি? রুহি এবার তিনজনের দিকে আঙ্গুল তুলে দাঁত চেপে বলল, এই তোরা কি লুকাচ্ছিস? বল তো, তোরা আগেই সব জানিস তাই না? কি হয়েছে সব বল।
বাতাসে যেন ফিসফিস আওয়াজ জমে উঠল। একটা টানটান উত্তেজনা সবার ভিতরে ছড়িয়ে পড়ছে। হঠাৎই সিঁড়ির কাছে দাঁড়ানো একটা পরিচিত ছায়া চোখে পড়ল। ওই তো নাফিসা। সবাই একসাথে তাকালো। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে নাফিসা, চুল এলোমেলো, শাড়ি অগোছালো, মুখ ফ্যাকাশে। তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখে লজ্জা, ভয় আর অসহায়তার মিশ্রণ। দৃশ্যটা দেখে সবাই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ ভাঙা স্রোতের মতো সবাই দৌড়ে গেল ওর দিকে। আরিফ সামনে এগিয়ে এসে একেবারে গলা শুকিয়ে ঢোক গেল, মনে মনে শুধু প্রার্থনা করছে না, যা ভাবছি তা যেন না। নাফিসার দিকে এক একজন এক একভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? দা ভাই রেগে গেছো কেন? তুই এক্ষুনি কোথায় ছিলি? শব্দের ঝড় যেন নাফিসার চারিপাশ ঘিরে ধরলো। ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলেন মাহবুব রাশিদ ও মঈন রাশিদ। মঈন রাশিদ এগিয়ে গিয়ে দৃঢ় হাতে সাইমনের কাঁধে হাত রাখলেন। বুকের ভেতরে থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে তার। মাহবুব রাশিদ স্থির দৃষ্টিতে তাকালেন সাইমনের চোখের দিকে। চারিপাশে কোলাহল যেন মুহূর্তে থেমে গেল। কণ্ঠে শান্ত স্বর, কিন্তু ভেতরে স্পষ্ট ঝড়। ওকে মারার কারণ কি? একটা প্রশ্ন, কিন্তু তার ভারী ওজন যেন চারিপাশের বাতাসকেও জমাট বেঁধে দিল। এহসান করিম দাঁত চেপে চোখে রক্ত উঠে গর্জে উঠলেন। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল চারিপাশে। মাহবুব, তোর ছেলে আমার ছেলেকে মেরে আত্মহত্যা করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, আর তুই শান্তভাবে দাঁড়িয়ে তোর ছেলেকে প্রশ্ন করছিস কেন মারলো? এটাই কি ন্যায়? তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, শিরার ভেতর রক্ত যেন ফুটছে। চারিপাশে উপস্থিত সবাই এহসানের রাগে থমকে গেল। মাহবুব রাশিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন এহসানের চোখে। চারিপাশের উত্তেজিত কোলাহল যেন মুহূর্তে থেমে গেল। তার ঠোঁটে শান্ত অথচ দৃঢ় শব্দ ভেসে এলো। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি এহসান। সে কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না, এমনকি কারো খারাপ লাগবে এমন কথা বলাটাও তার স্বভাবে নেই। নিশ্চয়ই রিয়াদ এমন কিছু করেছে যার শাস্তি হিসেবে আমার ছেলে তাকে এই অবস্থা করে এনেছে। কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো নীরবতা ভেদ করে বেরিয়ে এলো। সাইমান নিঃশব্দে বাবার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত ঝড়, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। এহসান করিম এবার পুরোপুরি তেতে উঠলেন, হাত কাঁপছে ক্রোধে। তিনি চিৎকার করে উঠলেন, কি এমন অন্যায় করলো তাই বলে আমার ছেলেকে মেরে আত্মহত্যা করে দেবে? এটাই নাকি তোর ন্যায় বিচার? মাহবুবের দৃষ্টি এহসানের চোখে গেঁথে রইল। শান্ত কণ্ঠে জবাব দিলেন, সেটা তোর ছেলেকে জিজ্ঞেস কর এহসান। আমি আমার ছেলেকে ভালো করেই চিনি। তারপর সাইমনের দিকে ঘুরে দাঁড়ালেন, গলায় দৃঢ়তার সাথে বললেন, ঠিক কি হয়েছে খুলে বলো। তুমি একজন আইনের লোক, তোমার কাজ ছিল শান্ত মাথায় সব সমাধান করা, এভাবে মারামারি নয়। হলঘরের বাতাস যেন জমাট বেঁধে গেল। সবার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সবাই সাইমনের দিকে তাকালো আসল কাহিনী জানার জন্য। সাইমনের চোখ রিয়াদের দিকে গেল। আগুনের মতো লাল চোখে সে চিৎকার করে উঠল ও গলায় কাপা কাপা শব্দ ছুটে এলো, That bastard dared to touch my little doll. That fucking son of a bitch. Put his filthy hands on her. I swear, I'll kill him right here, right now. শব্দগুলো বজ্রের মতো প্রতিধ্বনিত হলো চারপাশে। সাইমান হঠাৎ ঝাঁপিয়ে পড়ল রিয়াদের দিকে, চোখে খুনের আগুন, চারিপাশে হাহাকার। মঈন রাশিদ আর সাইফান দৌড়ে গিয়ে দুই দিক থেকে সাইমনকে চেপে ধরল। ওর বিশাল দেহকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে উঠল। ওর ভিতর মনে হচ্ছে কিছু ভর করেছে। দুজন মিলে হিমশিম খাচ্ছে সামলাতে। দুজনের হাত কাঁপছে, বুক দপদপ করছে তীব্র চাপে। মাহবুব রাশিদ ভুরু কুচকে সাইমনের দিকে তাকালেন, কণ্ঠ ভারী হয়ে উঠল, পিচ্চি পুতুল কে? কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ ভিড়ের মধ্যে থেকে রিশা এক পা এগিয়ে এলো, গলায় কাপা কাপা স্বর, কিন্তু দৃঢ়তাও আছে। বড় আব্বু, পিচ্চি পুতুলটা নাফিসা। রিয়াদ 4 বছর ধরে নাফিসার পেছনে লেগেছিল, সবসময় বিরক্ত করত, কিন্তু এবার তো সীমা ছাড়িয়ে গেছে। নাফিসার সাথে জোর করে রেপ করার চেষ্টা করছিল। দাভাই সময় মতো না এলে। তার গলা ভারী হয়ে এলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, তবু দাঁত চেপে শেষ কথাটা ছুড়ে দিল, এটা স্বাভাবিকই তো ভাইয়ার এভাবে রিয়েক্ট করা। ওই শয়তানটার সাথে এমন না করলে আর কিভাবে শিক্ষা হতো? কথাটা ভিড়ের মধ্যে গর্জনের মতো বাজলো। অনেকেই বিস্ময়স্তব্ধ। আফিয়া বেগম দাঁড়ানো অবস্থায় কেঁপে উঠলেন। মনে হলো পায়ের নিচে মাটি সরে গেল। দৌড়ে গিয়ে নাফিসাকে বুকে জড়িয়ে ধরলেন। দুই হাতে মুখ ধরে বারবার চুমু দিচ্ছেন। বুক ভেঙে যাচ্ছে কান্নায়। মা, আমার মা, তোকে আমি সামলাতে পারলাম না, তোকে আমি আগলে রাখতে পারলাম না। আমি কি তবে তোর মা হয়ে উঠতে পারিনি? আমাকে ক্ষমা করে দে মামুনি। অশ্রু টপ টপ পড়ছে আফিয়ার চোখ থেকে। নাফিসা হঠাৎ বুক ভেঙে কেঁদে উঠল, কাপা কাপা কণ্ঠে আঁকড়ে ধরল, মামুনি। হলঘরের নিস্তব্ধতা এবার কান্নার শব্দে ভরে উঠল, কিন্তু এহসান করিম আবারও দাঁড়িয়ে উঠলেন, চোখ লাল, কণ্ঠ গর্জে উঠল, আমি মানি না, আমার ছেলে এরকম না। আমি আমার ছেলেকে চিনি।
নিশ্চয়ই ওই মেয়ের দোষ আছে। রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না রিয়াদ এমন কিছু করতে পারে। শিরিনা করিম এবার ছেলের মাথা কোলেতে নিয়ে কান্না ভেজা স্বরে যোগ দিলেন। হ্যাঁ, ঠিকই বলছো। আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। এই মেয়েই সব দোষের গোড়া। আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার রিয়াদ। ছেলের বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছে আর বলছেন, তার কণ্ঠ ফেটে যাচ্ছে, চোখ রক্তাক্ত হয়ে উঠেছে কান্না আর রাগে। এই মুহূর্তে সুযোগ পেয়ে সাবিহা খালেদ এগিয়ে এলো। অনেকক্ষণ ধরে সে চুপচাপ ছিল, এবার দাঁড়িয়ে কণ্ঠ উঁচু করে বলল, তোমরা সবাই আগে থেকেই জানো এসব মেয়েরা, এরা বড় লোকের ছেলেদের উস্কানি দেয়, পরে যখন কিছু হয় তখন নিজের নির্দোষ সাজায়, সবই ধান্দা। নাফিসা অপমানে মাথা নিচু করে ফেললো, চোখ দিয়ে ক্রমাগত পানি ঝরতে শুরু করলো। কথা শেষ হওয়ার আগেই আফিয়া বেগম চোখে আগুন নিয়ে গর্জে উঠলেন। এক হাতে নাফিসাকে জড়িয়ে ধরে দাঁত চেপে বললেন, আরেকটা কথা বললে আমি ভুলে যাব তুমি কে সাবিহা। সাবিহার মুখ থমকে গেল। শিরিনা আবার কেঁদে উঠলেন, আমার ছেলেকে ফাঁসাচ্ছে ওই মেয়েই দোষী, সব ওর জন্য হয়েছে। শব্দগুলো পরিবেশ আরো ভারী করে তুলল। সাইমান এতক্ষণ দাঁত চেপে সবার কথা শুনছিল, হঠাৎ নিজের রাগ আর থামাতে পারল না। বজ্রের মতো গর্জন দিয়ে বিশাল কাচের ডাইনিং টেবিলটা দুহাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ধাম শব্দে টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে কাচের টুকরো ছড়িয়ে গেল চারিপাশে। আতঙ্কে সবাই একসাথে চিৎকার করে উঠল। শব্দের অভিঘাতে অতিথিরা কান চেপে ধরল। সাবিহা খালেদ টেবিলের কাছে দাঁড়িয়েছিল। কাচের বড় বড় টুকরা তার পায়ের কাছে এসে পড়তে সে ভয়ে লাফিয়ে উঠল। চারিপাশ মুহূর্তে নিস্তব্ধ, নিঃশ্বাস বন্ধ এলো সবার। সাইমান বজ্রকণ্ঠে গর্জে উঠল, One more fucking word, and I swear you will see the worst side of me. তার কণ্ঠে এমন ঠান্ডা হুমকি ছিল যে পুরো হল ঘরের বাতাস জমে গেল। কেউ সাহস পেল না আর কিছু বলার। তারপর সে তীক্ষ্ণ চোখে তাকালো নাফিসার দিকে। গলা চিরে বেরিয়ে এলো ধমক, Go upstairs, now. শব্দটা বজ্রপাতের মতো আঘাত করলো নাফিসার বুকে। সে চমকে উঠল, চোখ ভিজে উঠল। কাঁপতে কাঁপতে আফিয়াকে ছেড়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে। রুহি, রিশা, জারিন, আফিয়া বেগম, ইমা বেগম আর বিলকিস আরা ছুটে গেল তার পিছনে। সিঁড়ি বেয়ে ওঠার শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠল। হল ঘরে রয়ে গেল শুধু ভাঙা কাচের গর্জন, রক্তের গন্ধ আর দম বন্ধ করা উত্তেজনা। তাহমিদ ইকবাল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, চোখে দৃঢ়তা, মুখে শীতলতা। সবাই অবিশ্বাস আর উত্তেজনায় চুপচাপ। অবশেষে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে সাইমানের কাঁধে শক্ত হাতে হাত রাখলেন। কাম ডাউন মাই বয়, শান্ত হও আমার ছেলে। তিনি বললেন, কণ্ঠে স্থিরতা কিন্তু চোখে সম্পূর্ণ সাহস ও বোঝাপড়া। তারপর তিনি চারিপাশের দিকে তাকালেন। সবাই তাকিয়ে আছে, নিঃশ্বাস থমকে গেছে। সে শান্ত কণ্ঠে বললেন, আমি মনে করি এই বিষয়টি পরিবারের মধ্যে সমাধান করা উচিত। বাকি সব কাজ আইন অনুসারে যথাযথ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হবে। অতিথিরা একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো, চোখে অদ্ভুত অস্থিরতা, কিছুটা লজ্জা, কিছুটা অবাক ভাব। মুহূর্তে পরিবেশ শান্ত হলেও ভারী হয়ে গেছে। মাহবুব রাশিদ ধীরে ধীরে ধ্যান দিয়ে সবার দিকে তাকালেন। তার কণ্ঠে মৃদু শান্তস্বর, কিন্তু প্রত্যেক কথায় শোভা পাচ্ছিল শক্তি। মাফ করবেন, আমরা কেউই বুঝিনি এমন পরিস্থিতি তৈরি হবে। আজকে কোনো এঙ্গেজমেন্ট সম্ভব নয় আমাদের কাছে। আমরা আবারও অসংখ্য দুঃখিত। আশা করি সবাই আমাদের ভুল বুঝবেন না। মঈন রাশিদ আর সাইফান অতিথিদের সাথে কথা বলল। একে একে অতিথিরা চলে যেতে লাগলো। পরিবেশ এখন কিছুটা শান্ত, তবে নিঃশ্বাসে এখনো উত্তেজনার ছাপ। হল ঘরে রয়ে গেল কেবল এহসান করিমের পরিবার এবং তাহমিদ ইকবাল, রাজীব ও রাশিদের ঘরের সদস্যরা। তাহমিদ ইকবাল রাজীবের দিকে তাকিয়ে বললেন, রাজীব, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো, বাকি কাজ আইন অনুযায়ী হবে। এহসান করিম রেগে গর্জে উঠলেন, চোখ লাল হয়ে, মুখে উত্তেজনা। কি হচ্ছে? বিনা কারণে আমার ছেলেকে রেপের দোষ দিয়ে এখন জেলে নিয়ে যাওয়া? আমি নিজে সব দেখব, কাউকে ছাড়ব না। মাহবুব, যা করলি ভালো করলি না, বন্ধু বলে ছাড়ব না। এই অপমানের সুধা আসলে আমি পূরণ করে নেব। মাহবুব রাশিদ মৃদু মুচকি হাসি মুখে বলে, এহসান, তুই ভালো করেই জানিস আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। এত বছর রাজনীতির ক্যারিয়ারে নিজের দলকে টিকিয়ে রেখেছি, ন্যায়ের দিকে বিশ্বাস করে সবটা সময় অটল। রাজনীতি মানে জঘন্য কিছু করা নয়, সেটা নিজেকে সবসময় অন্যায়ের দিক থেকে দূরে থাকার চেষ্টা করছি। তুই আমাকে ধমকাচ্ছিস, মনে রাখিস কাকে ধমকাচ্ছিস, সেটা মাথায় রেখে কথা বলবি। এহসান ততক্ষণে আরো তেতে উঠল, কণ্ঠ ঝাঁঝালো। আমার ছেলের সাথে তোদের বাড়ির মেয়ের বিয়ে আমি ভেঙে দিলাম এখন এই মুহূর্তে। মাহবুব রাশিদ হেসে বললেন, শব্দ করে বলে, তুই ভাঙবি কি? অনেক আগেই সব শেষ করে দিয়েছি। তুই বললেও কি আর না বললেও কি,
গেট আউট। এবারে ত্রিসীমানায় কাউকে না দেখি। রাজীব ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডাকলো। তার টিম এসে রিয়াদকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করলো। করিম পরিবারের বাকি সদস্যরাও রিয়াদের দিকে এগোতে লাগলো। যাওয়ার আগে এহসান করিম আবারও দৃঢ়ভাবে শাসালেন, দেখে নেব, কাউকে ছাড়বো না। সাইমান এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহমিদ ইকবাল ধীরে এগিয়ে সে তার কাঁধে হাত রাখলো। তোমার উপর আমি চিরকাল পাউট ছিলাম মাই বয়। তারপর আবারও বললেন, যাই হোক, ভেবে চিন্তে কাজ করো, মাথা ঠান্ডা রাখো, কয়দিন ছুটি নাও, আমরা এখন আসি। হ্যাঁ। মাহবুব রাশেদ এবং মঈন রাশিদের কাছ থেকে বিদায় দিয়ে তাহমিদ ইকবাল ও রাজীব ধীরে ধীরে চলে গেলেন। হলঘরে বাতাস এখন শান্ত, কেবল নিঃশ্বাসে চাপ, ভাঙা কাচের শব্দে স্মৃতি এবং একটা দীর্ঘ মুহূর্তের উত্তেজনা এখনো ধীরে ধীরে কমছে। চারিপাশে অবশিষ্ট সবাই একত্র হয়ে দাঁড়িয়েছে, চোখে অস্থিরতা, হৃদয়ে চিন্তা, কিন্তু একরকম শান্তি এসেছে অন্তত তৎক্ষণাৎ। হলঘরের ভারী এ পরিবেশ এখনো পুরোপুরি কাটেনি। ভাঙা কাচের টুকরো, রক্তের গন্ধ, সবার চোখে আতঙ্ক আর রাগের ছাপ এখনো স্পষ্ট। উত্তেজনায় জমাট বাঁধা বাতাসে নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে। মাহবুব রাশিদ ধীরে ধীরে দাঁড়িয়ে চারিপাশে একবার তাকালেন। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে এ শান্ত অথচ কর্তৃত্বময় সুর। ময়েন, পরিবারের কেউ বাইরে যাওয়ার আগে অবশ্যই যেন কারো সাথে করে নিয়ে যায়। আমি ইহসানকে যতটুকু চিনি, সে চুপ করে বসে থাকবে না, তাই আগে থেকে সেফটি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। কথাগুলো নিস্তব্ধ হলঘরে গম্ভীর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। মঈন রাশিদ এক পা এগিয়ে এসে মাথা নাড়ল, কণ্ঠে দৃঢ়তার এক ধরনের সতর্কতা ভেসে উঠল। জি ভাইয়া, আমি খেয়াল রাখবো। এই বিষয়টা আমার নজরে থাকবে। চারদিকের সুরক্ষাও আমি বাড়িয়ে দেব। কথা শেষ করে এসে চোখ ঘুরিয়ে সাইমনের দিকে তাকালো। মাহবুব তখন ওর দিকে কঠোর দৃষ্টিতে চেয়ে আছেন। আর তোমার আদরের ভাইপোকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে। এ ধরনের পরিস্থিতিতে তার সাথে রাগ যায় না। মাহবুবের গম্ভীর দৃষ্টি সাইমনের চোখে গিয়ে আটকালো, কিন্তু সাইমন তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস ভারী, ঠোঁটের কোণায় লালচে দাগ শুকিয়ে গেছে। তার চোখে ছিল নিঃশব্দ আগুন, অথচ ঠোঁট থেকে একটা শব্দ বেরোলো না। মঈন রাশিদ তাকালো একবার সাইমনের দিকে, একবার ভাই মাহবুবের দিকে। ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলল। দুইটাই তো এক। তারপর ধীরে ঘুরে সাইফানের দিকে তাকিয়ে বলল মাহবুব রশিদ, সাইফান, বাকিটা সামলাও, আমি উপরে যাচ্ছি। বলেই তিনি পায়ের ভারী শব্দ তুলতে তুলতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। সাইফান মাথা নেড়ে সম্মতি দিল, সাথে সাথে রিদওয়ানকে নিয়ে স্টাফদের ডাকলো। সবকিছু পরিষ্কার করো, হলঘর একদম গোছানো চাই। ভাঙা কাচ, রক্তে ভিজে থাকা কার্পেট, উল্টে থাকা টেবিল সব ঠিক করার জন্য স্টাফরা ছুটে এলো। ভাঙা ক্লাসের কটকট শব্দে ঘরটা আবার ভরে উঠল, কিন্তু তার ভেতরেও একটা অস্বস্তি যেন চেপে রইল। এইদিকে সাবেহা খালেদ মুখ শক্ত করে দাঁড়িয়েছিলেন। অপমান আর ক্ষোভে তার শরীর কাঁপছে, চোখে অগ্নি, ঠোঁটে চাপা শ্বাস। পাশের হাত ধরে দাঁড়ানো রাইমার দিকে তাকিয়ে এক ঝটকায় বললেন, চলো। মেয়েকে সাথে নিয়ে রাগে তিনি গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। মনের ভেতর আগুন জ্বলছে। আজকের এই অপমান শেষ দেখে ছাড়বো আমি। সামান্য 1-2 পয়সার মেয়ের জন্য সবার সামনে আমায় কথা শুনতে হলো না, এভাবে ছেড়ে দেব না। ওদিকে মঈন রাশিদ এগিয়ে এলো সাইমনের দিকে, নিঃশব্দে ওর ঘাড়ে হাত রাখলো। কণ্ঠে ছিল দৃঢ় আশ্বাস, এক ধরনের স্নেহ মাখা শক্তি। উপরে যা, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দ্বিতীয়বার ভাববে ও কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে। এটা পাওনা ছিল। আমি সব সময় তোর সাথে আছি। অনেক ধকল গেছে, এখন উপরে গিয়ে রেস্ট নে। কথাগুলো শুনে সাইমন চোখ তুলে মঈনের দিকে তাকালো। চোখে এখনো লাল আগুন জ্বলছে, কিন্তু ভেতরে একটা অদৃশ্য স্বস্তি যেন কাজ করলো। ধীরে ধীরে মাথা নাড়ল, কিছু না বলে ভারী পদক্ষেপে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। হলঘরে ছড়িয়ে থাকা উত্তেজনার আবহ ধীরে ধীরে ফিকে হতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা আরিফ অবশেষে গভীরভাবে শ্বাস ফেলল। বুকের ভেতর কেঁপে উঠছিল এতক্ষণ। যাক, নাফিসাকে ঠিক সময় দা ভাই বাঁচিয়ে নিয়েছে, নাহলে কি হতো ভাবতে বুক হিম হয়ে আসছে। তার দৃষ্টি অজান্তে সিঁড়ির দিকে চলে গেল। ভেতরে যেন একটা কৃতজ্ঞতা, ভয় আর স্বস্তির মিশ্রণ একসাথে ভেসে উঠল। চারিদিক আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু বাতাসে এখনো ভারী টান টান উত্তেজনার ছাপ লেগে রইল। রাতের নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পুরো বাড়িটাকে। ভারী পরিবেশে যেন প্রতিটা নিঃশ্বাস স্পষ্ট শোনা যাচ্ছে। নাফিসার রুমে এখন কেবল একটাই শব্দ, নাফিসার হাহাকার মেশানো মৃদু কান্নার, আফিয়া বেগমের সান্ত্বনা মাখা গলায় ফিসফিসানি। বিছানার মাথার কাছে বসে আছেন আফিয়া বেগম, বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রেখেছেন নাফিসাকে। তার চোখ ভিজে গেছে, নাক দিয়ে আসছে টানা শব্দ।
বুকের ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে প্রতিটা ধমকে। পাশেই বসে আছেন বিলকিসারা, হাত বুলিয়ে দিচ্ছে নাফিসার পিঠে, শান্ত করার চেষ্টা করছেন। চারিপাশ ঘিরে দাঁড়িয়ে আছে পরিবারের বাকিরা। রিশা ঠোঁট কামড়ে নিঃশব্দে চোখ মুছছে। জারিন কপালে হাত চেপে রেখেছে, বুকের ভেতরটা ধকধক করছে। ইমা বেগম একপাশে দাঁড়িয়ে আছে, চোখে একরাশ দুঃখ জমে আছে। রুহি ঠোঁটে হাত চেপে চুপ করে আছে, যেন ভয় পেয়ে গেছে। রুশনা বাচ্চাদেরকে রেখে এখানে এসে দাঁড়িয়েছে। সব ঘটনা শোনার পর থেকে ভীষণ খারাপ লাগা কাজ করছে ওর ভিতর। ঘরের বাতাস ভারী, আলো জ্বলছে মৃদু, জানালার পর্দা নড়ছে না, সবকিছু থমথমে, শুধু কান্নার শব্দই কানে বিচ্ছে। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো সাইমান। ভারী পদক্ষেপে এগিয়ে এসে এক দৃষ্টিতে ভেতরের দৃশ্যটা দেখলো। নাফিসা এখনও সেই একই শাড়ি পরে কাঁদছে। এক মুহূর্তের জন্য চোখে আগুন জ্বলে উঠল সাইমানের। শিরায় শিরায় যেন আবার ক্রোধ ছুটে গেল। হঠাৎ গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে উঠল, ওকে একা ছেড়ে দাও, সবাই নিজের রুমে যাও। তার কণ্ঠস্বর যেন বিদ্যুতের মতো কেটে গেল ঘরের ভিতর দিয়ে। সবাই চমকে তাকালো দরজার দিকে। সাইমানের চোখে এমন দৃঢ়তা যে কেউ সাহস পেল না কিছু বলার। একটু নীরবতা ভাঙল রোশনা। সে এগিয়ে এসে সাইমানের দিকে তাকিয়ে ধীর গলায় সবার উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।